breast cancer, one of the most important cancer among one of the most common cancer in women around the world. এটা তো বললাম যে ব্রেস্ট ক্যান্সার মেয়েদের অন্যতম প্রধান ক্যান্সার এবং সাধারণ মানুষ জেনে থাকে যে মেয়েদেরই এই ব্রেস্ট ক্যান্সার শুধু হয়ে থাকে। শুধু মেয়েদেরই ব্রেস্ট ক্যান্সার হয় না, পুরুষদেরও ব্রেস্ট ক্যান্সার হতে পারে। আমি আমার এই বক্তব্য এই পুরুষদের ব্রেস্ট ক্যান্সারের মধ্যে এই ভিডিওতে সীমাবদ্ধ রাখতে চাই। পুরুষদের ব্রেস্ট ক্যান্সার সাধারণত হয় 0.5 থেকে 1% কেসে, অর্থাৎ 100 জন ব্রেস্ট ক্যান্সারের রোগীর মধ্যে 99 যদি মহিলা থাকে, একজন পুরুষ ব্রেস্ট ক্যান্সার সাধারণত আমরা পেয়ে থাকি। তো পুরুষ ব্রেস্ট ক্যান্সার খুব গুরুত্বপূর্ণ একটি ক্যান্সার, কেননা পুরুষ ব্রেস্ট ক্যান্সার হলে সাধারণত প্রাথমিক স্টেজে এটা ধরা পড়ে না। কেন প্রাথমিক স্টেজে ধরা পড়ে না? এই জন্যই যে পুরুষ ব্রেস্ট ডেভেলপ না, পুরুষ ব্রেস্টে শুধু নিপুলটুকু দেখা যায় বা তার চারপাশে এরিওলা ছাড়া কোনো মাসল বা কিছু ডেভেলপ করে না, বা কোনো ফ্যাটি টিস্যু ডেভেলপ করে যে একটা বড় একটা মাসে পরিণত হবে বা টিউমারে পরিবর্তন হবে, এটা হয় না। সুতরাং পুরুষ ব্রেস্ট ক্যান্সার তখনই ধরা পড়ে যখন রোগটি অনেক দূরে চলে যায় বা অ্যাডভান্স হয়, মানে অনেক অর্গানে ছড়িয়ে যায়, তখন পুরুষ ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। এই জন্যই আমি মেল ব্রেস্ট ক্যান্সার বা পুরুষ ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে একটু সম্যক আইডিয়া দিতে চাই। পুরুষ ব্রেস্ট ক্যান্সার কেন হয় এটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ কি কি কারণে আমরা রিস্ক ফ্যাক্টর কি কি। তো পুরুষ ব্রেস্ট ক্যান্সার সাধারণত অ্যাডভান্স স্টেজে হয়। সাধারণত ধরে নেওয়া হয় যে 50 ঊর্ধ্ব বা 60 ঊর্ধ্ব যারা বয়স তাদের হতে পারে, অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে পুরুষদের ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনাটা কিছুটা হয়ে থাকে। ফ্যামিলি হিস্ট্রি, যাদের ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সার রয়েছে, ফার্স্ট ডিগ্রি অথবা সেকেন্ডারি আত্মীয় স্বজনের রয়েছে, অথবা ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ডারি রিলেটিভের ওভারিয়ান ক্যান্সার রয়েছে, তাদের কিন্তু আবার ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা কিছুটা বেশি থাকে। তো ফ্যামিলি হিস্ট্রি খুব গুরুত্বপূর্ণ। এছাড়া ফ্যামিলিয়াল কিছু ফ্যাক্টর রয়েছে, ফ্যাক্টরের মধ্যে রয়েছে BRCA1 বা BRCA1 BRCA2। এই ফ্যাক্টরটি খুব ভেরি মাচ ইম্পর্টেন্ট, অর্থাৎ যাদের আগে প্যাঙ্ক্রিয়াটিক ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার ছিল, এই ধরনের যদি হিস্ট্রি থাকে, তাদের পুরুষ ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা থাকে। এছাড়া কাদের বেশি হয়? এক্সেসিভ এস্ট্রোজেন স্টিমুলেশন যাদের বডিতে হয়। এক্সেসিভ এস্ট্রোজেন স্টিমুলেশন কখন হয়? যদি এস্ট্রোজেন সিক্রেটিং কোনো টিউমার শরীরে থাকে, সেখান থেকে বেশি এস্ট্রোজেন সিক্রেশন হতে পারে বা এস্ট্রোজেন নির্গত হতে পারে, তখন পুরুষ ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। আমি বললাম যে এক্সেসিভ এস্ট্রোজেন স্টিমুলেশন যাদের বডিতে থাকে। কখন এক্সেসিভ এস্ট্রোজেন স্টিমুলেশন হয়? যখন কোনো এস্ট্রোজেন সিক্রেটিং টিউমার বডিতে থাকে, তখন হতে পারে। এছাড়া যদি এক্সটার্নালি কোনো এস্ট্রোজেন কাউকে খাওয়ানো হয় কোনো রোগের জন্য, তখন এই ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া কিছু হরমোন থেরাপি, যেমন সিরোসিস অফ দ্য লিভার, পোস্ট অর্কিয়েক্টমি মানে অন্ডকোষ্ঠ অপারেশনের পরে, বা চেস্ট ওয়াল ইরাডিয়েশন যাদের করা হয়, মানে চেস্ট ওয়ালে যাদের রেডিয়েশন দেওয়া হয়, তাদের এই ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেকটা থাকে। আমি আমার ভিডিও শুরু করার প্রথমেই বলেছিলাম যে পুরুষ ব্রেস্ট ক্যান্সার খুব একটি রোগ, যে রোগটি সহজে কিন্তু ধরা পড়ে না, কেননা পুরুষ ব্রেস্ট ক্যান্সার আন্ডার ডেভেলপড, মেয়েদের মতো ব্রেস্ট ডেভেলপ করে না। এই জন্য পুরুষ ব্রেস্ট ক্যান্সারটি সহজেই বোঝা যায় না। তবে যদি নিপুলের নিচে বা এরিওলার পাশে কোনো চাকা বা লাম দেখা দেয়, এবং সেই লামটা যদি পেনলেস হয় এবং নিপুল থেকে কোনো ডিসচার্জ হয়, বিশেষ করে যদি ব্লাড স্টেন ডিসচার্জ হয়, অর্থাৎ ব্লাডি ডিসচার্জ হয়, এবং এরিওলার আশেপাশে যদি চুলকায় বা স্কেলিং হয়, সেই ক্ষেত্রে কিন্তু একটা ব্রেস্ট ক্যান্সার সম্ভাবনা বেশি থাকে। এই ধরনের সিমটম সাধারণত হয়ে থাকে। এছাড়া আর কি হতে পারে? নিপল বা এরিওলার আশেপাশে আলসার বা ঘা হতে পারে। এই ধরনের সিমটম সাধারণত দেখা দেয়। তো আমি প্রথমে বলেছিলাম অ্যাডভান্স এজ বা 60 থেকে 70 বছর বয়স যাদের, তাদের এই ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। পুরুষ ব্রেস্ট আন্ডার ডেভেলপ, কিন্তু ব্রেস্টে কিছু গ্ল্যান্ডুলার টিস্যু থাকে, গ্ল্যান্ডুলার টিস্যু থেকে ব্রেস্ট ক্যান্সার হতে পারে। ফিমেল ব্রেস্ট ক্যান্সার এবং মেল ব্রেস্ট ক্যান্সারের সাইন সিমটম কিন্তু প্রায় একই রকম। যেমন পুরুষ ব্রেস্ট ক্যান্সারের নিপুল ডিসচার্জ, নিপুল থেকে ব্লাড স্টেন ডিসচার্জ, নিপুল থেকে আলসারেশন হওয়া বা ঘা হওয়া, এরিওলার আশেপাশে ঘা বা ইসিং হওয়া, এবং নিপুলের নিচে চাকা বা লাম হওয়া, যেটা পেনলেস, যেটা ফিমেল ব্রেস্ট ক্যান্সারে বলা হয় যে নিপুল ভিতরে ঢুকে যেতে পারে, ব্লাড স্টেন ডিসচার্জ হতে পারে, চামড়া কুচকে যেতে পারে, ব্রেস্টের আকার আকৃতি পরিবর্তন হতে পারে। আমরা যদি একটু অবজার্ভ করি
বা লক্ষ্য করি মেল ব্রেস্ট ক্যান্সারের বেলায় কিন্তু ঠিক এই ধরনের সিমটম, কিন্তু যেহেতু মেল ব্রেস্ট আন্ডার ডেভেলপ বা খুব ডেভেলপ হয় না, এই জন্যই সিমটমটা ডেভেলপ অনেক কম হয়। মানুষ মনে করে ব্রেস্ট ক্যান্সার হওয়ার পরে যে এটা ঘা হয়েছে, বোধহয় ইনফেকশন থেকে ঘাটা হলো, বা একটু ব্লাড আসছে, বোধহয় ভিতরে কোনো ইনফেকশন আছে, এটা মনে করে কিন্তু সহজেই ডাক্তারের কাছে যায় না। সেক্ষেত্রে কি হয়, রোগটা আস্তে আস্তে ভিতরে ঢুকে যায়, চেস্ট ওয়ালে ঢুকে যায় বা লাংসে মেটাস্টেসিস হয়। এই জন্য পুরুষ বা মেল ব্রেস্ট ক্যান্সার সাধারণত অনেক সময় মেটাস্টেসিস নিয়েই ডাক্তারের কাছে আসে বা আমাদের কাছে আসে। পুরুষ ব্রেস্ট ক্যান্সারের ডায়াগনোসিস প্রক্রিয়া এবং স্টেজিং প্রক্রিয়া ফিমেল ব্রেস্ট ক্যান্সারের মতো একই, কারণ এই ক্ষেত্রেও আমাদেরকে কোর বায়োপসি করতে হয়। কোর বায়োপসি করে ERPR HER2 রিসেপ্টর স্ট্যাটাস করে দেখতে হয় যে ব্রেস্ট ক্যান্সারের স্ট্যাটাসটি কি রয়েছে, ERPR পজিটিভ অথবা ERPR নেগেটিভ অথবা HER2 পজিটিভ অথবা HER2 নেগেটিভ অথবা ERPR HER2 তিনটাই নেগেটিভ। এবং এইটা দেখে যেমন ফিমেল ব্রেস্টের বেলায় আমরা চিকিৎসা করে থাকি, মেল ব্রেস্টের বেলায় কিন্তু একই ধরনের চিকিৎসা আমরা করে থাকি। সুতরাং ম্যানেজমেন্ট এবং ডায়াগনোসিস প্রক্রিয়া মেল এবং ফিমেল ব্রেস্টের সেম, কিন্তু মেল ব্রেস্টের বেলায় যদি আমরা দেখি যে কোনো চাকা বা লাম রয়েছে, প্রথমেই যেমন আমরা কোর বায়োপসি করে সার্জারি করে অতটুকু ফেলে দিই, কেননা যেহেতু আন্ডার ডেভেলপ, এটা তো রাখার কার কোনো সম্ভাবনা থাকে না। ফিমেল ব্রেস্টে আমরা যেটা করি যে লাম বা চাকাটা আমরা ফেলে চিকিৎসা করে পুরা ব্রেস্টটাকে যাতে আমরা প্রিজার্ভ করার অবস্থানটাই বেশি রাখি, অর্থাৎ পুরা ব্রেস্টটাকে যাতে আমরা রাখতে পারি, রেখে চিকিৎসা দিয়ে একটা গুড কোয়ালিটি অফ লাইফ মেনটেন করাতে পারি। কিন্তু মেল ব্রেস্ট যেহেতু ডেভেলপ করে না, সুতরাং চাকা বা লামটাকে আমরা রিমুভ করে পরবর্তী চিকিৎসাকে আমরা ধাবিত হতে পারি। সুতরাং মেল ব্রেস্ট হলেই যে আমরা ঘাবড়িয়ে যাব বা আমরা ভয় পাবো তা না। যদি আমরা এই ধরনের সিমটম দেখি যে ব্লাড স্ট্রেন ডিসচার্জ হচ্ছে নিপল দিয়ে, নিপলের আশেপাশে ঘা হচ্ছে, নিপলটার ভিতরে ঢুকে যাচ্ছে মেলের, এরিওলার আশেপাশে কোনো চুলকানি বা ঘা হচ্ছে, অথবা একটা চাকা দেখা দিচ্ছে, তখন আমরা খুব দ্রুত একজন অনকোলজিস্ট বা সার্জিক্যাল অনকোলজিস্টের শরণাপন্ন হতে হবে, এবং সার্জিক্যাল অনকোলজিস্ট বা অনকোলজিস্ট সিদ্ধান্ত নেবেন যে তার কি ধরনের চিকিৎসা নেওয়া প্রয়োজন। এবং এই চিকিৎসা যদি আর্লি নেওয়া যায়, তাহলে আমরা কিওর এক্সপেক্ট আমরা বেশি করতে পারি এবং গুড কোয়ালিটি অফ লাইফ আমরা সারা জীবন মেনটেন করতে পারি।